আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা সাম্প্রতিক অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা নিয়েছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর জেনারেল অ্যাটেন্ডেন্ট পদের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান। সহযোগিতা নিয়েছি অগ্রদূত রিসেন্ট জব সলিউশনের। এটায় মোট প্রশ্ন আছে 40টি, 60 মিনিট সময়। আরেকটি প্রশ্ন আছে কম্পিউটার টাইপিস্ট পদের, এটাও আমরা ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। বিশেষ করে ইংরেজি এবং অঙ্ক প্রশ্নের উত্তর কিভাবে হয়েছে সেইগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আসলে মূলত আমাদের যখন এমসিকিউ আমরা পড়ি তখন ব্যাখ্যা সহকারে পড়া উচিত, এতে লিখিত এবং এমসিকিউ দুইটাই কভার হয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন এমসিকিউ পড়বেন তখন অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়বেন। আর এমসিকিউ যখন প্রশ্ন সমাধান করবেন যে কোনো এক সাইড বা যে কোনো একটা বিষয় নিয়ে পড়বেন। সেটা হচ্ছে যেমন বাংলা যখন পড়বেন তখন সবগুলো টপিকের বাংলা পড়বেন, আবার যখন ইংরেজি পড়বেন ইংরেজি পড়বেন, এরপরে গণিত করবেন। এইভাবে একসাথে সবগুলো আসলে বাংলার মধ্যে ইংরেজি গণিত এভাবে করলে জগা খিচুড়ি পাকায় যায়। সেজন্য যে কোনো এক সাইড ধরে প্রশ্ন ব্যাখ্যা সহ পড়বেন। আর চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমরা সিরিয়ালি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা সাউন্ডটা চেক করে নিলাম। আমাদের প্রথম প্রশ্ন, যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? এখানে সঠিক উত্তর ঢাকের বায়া হবে, কারণ ঢাকের বায়া অর্থই হচ্ছে যার কোনো মূল্য নেই। এখানে সঠিক উত্তরটা অপশনে দেওয়া নেই। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? অতিথি। আর যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে আমি সেই প্রশ্নগুলো মার্ক করার চেষ্টা করব, স্টার্ট দিয়ে রাখবো, কারণ এই প্রশ্নগুলো আগামীতেও আসবে এটা বলা যায়, কারণ হচ্ছে বিগত সালের প্রশ্ন থেকেই বারবার প্রশ্ন রিপিট হয়। অতিথি প্রশ্নটা বিগত সালে অনেকবার এসেছে। যেগুলো আসলে মুখস্থ জিনিস সেগুলো আমি শুধু রিডিং এর মতো পড়ে যাব, আর যেগুলো ব্যাখ্যা করার মতো বিষয় সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, পরবর্তী প্রশ্ন, নিরীহ শব্দের বিপরীত শব্দ কোনটি? দুর্দান্ত, নিরীহ, দুর্দান্ত। আপনারা যখন পড়বেন তখন অবশ্যই এই অপশনগুলো একটু কি বলে ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনি নিজ চেষ্টায় পারছেন কিনা এটা দেখার চেষ্টা করবেন। ওকে, যেমন যার কোনো উপায় নেই, এর এক কথায় প্রকাশ হবে নিরুপায়। এরপরে যে অঙ্ক আসছে, এখনের প্রশ্নের প্যাটার্ন গুলো এরকমেরই যে একটু মানে ভাজাই দেয়, যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এমনি পরপর একটার মধ্যে আরেকটা দেয়। এই জন্য আপনারা যখন এমসিকিউ দাগাবেন পরীক্ষার হলে অবশ্যই বাংলার সাইডটা আগে দাগাবেন, বাংলা এবং সাধারণ জ্ঞান। আর যেগুলো পারবেন না বা অঙ্ক এবং ইংলিশ সেগুলো এরকম গোল দিয়ে মার্ক করে দেবেন, যাতে ওটা শেষে অঙ্ক অবশ্যই সব বাংলা সাধারণ জ্ঞান দাগানোর পরে ওইটা শেষে দাগাবেন অঙ্ক,
কারণ অঙ্ক যতই সহজ হোক, একবার মাথা এলোমেলো হয়ে গেলে প্রথমে আপনার পুরো পরীক্ষাটা খারাপ হবে। এটা সহজ একটা প্রশ্ন, সরলের মতো অঙ্ক, যে এটাকে কি হবে, আমরা এটা সবাই পারবে। তারপরেও যেহেতু বলেছিলাম যে অঙ্ক এবং ইংরেজি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, সেটাই এখানে করি। প্রশ্ন আছে a মাইনাস a প্লাস 1 a মাইনাস মাইনাস a মাইনাস মাইনাস a মাইনাস i সেকেন্ড ব্র্যাকেট। এটা এই যে এখানে আমরা প্লাস কিছু না থাকলে প্লাস, এটা বেসিক থেকে এটা কাটা দেবে। আর যেহেতু a মাইনাসটা বাইরে, তাহলে a মাইনাস প্লাস হবে প্লাস 1। এটাই হচ্ছে অ্যান্সার, একদম কয়েক সেকেন্ডে করা যায়। মানে পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, দালান শব্দটি কোন লিঙ্গ? দালান শব্দটি ক্লিপ লিঙ্গ, কারণ হচ্ছে দালান হচ্ছে একটা বস্তুবাচক একটি শব্দ, আর বস্তু বোঝাচ্ছে, এই কারণে হচ্ছে ক্লিপ লিঙ্গ। আর উভয় লিঙ্গ হচ্ছে স্বামী স্ত্রী দুজনকে বোঝালে উভয় লিঙ্গ। এগুলো আসলে আমরা ছোটবেলায় শিখে এসেছি, সে বেসিক থেকেই প্রশ্ন। সে সাঁতার কাটতে জানে না, এর ইংরেজি হবে হচ্ছে হি ডাজ নট নো হাউ টু সুইম। গ নম্বর হবে উত্তর, হি ডাজ নট নো হাউ টু সুইম। আমাদের পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, হাতি শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা জানি হাতি শব্দের সমার্থক শব্দ গজ। এই আপনাদের বিভিন্ন পরামর্শ এবং প্রশ্ন সমাধান করতে যে আমার নিজেরও পড়া হয়ে যাচ্ছে। এই কারণেই হচ্ছে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে আপনাদের উপকার হয় এবং আমারও পড়ার চর্চা থাকে। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, যে কোন শব্দটি দেশি শব্দ? কুলা। কুলা হচ্ছে দেশি শব্দ। আমরা জানি কুলা, গঞ্জ, ডেকি, এরকম অনেক শব্দ আছে দেশি শব্দ, এই কুলা। তারপরে পবিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পৌজকৃত্য। পবিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ পৌজকৃত্য। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? এখানে বেবি হবে কমন জেন্ডার, কারণ হচ্ছে এই যে আগে বলেছিলাম যে জেন্ডার বলতে আমরা বুঝি হচ্ছে লিঙ্গ, হ্যাঁ, যেটা পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ। এই কমন জেন্ডার হচ্ছে উভয় লিঙ্গ, যে বেবি, যেমন বাচ্চারা ছেলে মেয়ে দুইজনই হতে পারে, সেই কারণে বেবি হচ্ছে কমন জেন্ডার। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব লাই? লাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেইন। লেইন হচ্ছে, এটা জানা থাকতে হবে, নাহলে পড়া কষ্ট, যে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেইন। লেইন হচ্ছে, এটা জানা থাকতে হবে, নাহলে পড়া কষ্ট। অ্যাডভাইস কোন পদ? অ্যাডভাইস হচ্ছে নাউন পদ। এটার এটা দুইটা ভার্সন হচ্ছে, আরেকটা আছে হচ্ছে অ্যাডভাইস, এই এখানে পার্থক্য, এটা হচ্ছে আবার ভার্ব, এই অ্যাডভাইসটা ভার্ব বোঝায়, অ্যাডভাইসটা হচ্ছে ভার্ব। আমাদের কম্পিউটারটা অফ হয়ে গেছে, একটু নেট কানেক্ট। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কোনটি? মোরালিটি। নৈতিক, ও এখানে একটু ব্যাখ্যা করে যাই, ট্রিক্সটা হচ্ছে এই যে এস, এখানের এস এবং এইখানের সি, সি থাকলে হবে হচ্ছে নাউন এবং এস থাকলে হবে হচ্ছে ভার্ব। এই জিনিসটা মনে রাখতে হবে, এখানে অনেকের কনফিউশন বাজে যে কোনটা উত্তর হবে। সি থাকলে নাউন আর এস থাকলে ভার্ব, এটা একটা বিষয়। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের দেশটির মধ্যে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম? মালদ্বীপের জনসংখ্যা সবচেয়ে কম, এবং এশিয়া মহাদেশের মধ্যে মালদ্বীপ হচ্ছে সবচাইতে
ছোট রাষ্ট্র, এটাকে দ্বীপ রাষ্ট্র বলা হয়। এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট রাষ্ট্র বা ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। তারপরে একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়, বাগধারা। এগুলো মুখস্থ থাকতে হবে, না হলে কষ্ট। আর এগুলো লিখিতে এমসিকিউ সব পরীক্ষায় এসে থেকে বাগধারার সব এক কথায় প্রকাশ। আমাদের পরবর্তী প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস দে প্লে ফুটবল। আমরা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী জানি যে এখানে আমরা কিভাবে করছে। একটু যদি দেখি, এটাকে আমরা সাবজেক্ট ধরবো, এটা ভার্ব, এটা অবজেক্ট। যখন আমরা পাস্ট কি বলে প্যাসিভ ভয়েস করতে হয় বা ভয়েস চেঞ্জ করতে হয়, তখন সূত্র হয়ে যাবে অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল সাউন্ড প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই নিয়ম অনুযায়ী আমরা করে দেখি। তাহলে ফুটবল হচ্ছে অবজেক্ট, দেখি ফুটবল অবজেক্ট। এবার ফুটবল যেহেতু সিঙ্গুলার নাউন, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইজ, আর ভার্ব V3 হবে প্লেড বাই দেম। দের প্যাসিভ ভয়েস প্যাসিভ ফর্ম হচ্ছে দেম, এই জন্য উত্তর হবে ফুটবল ইজ প্লেড বাই দেম। 18 নম্বর প্রশ্ন, fill in the gap, he died dash hunger, died of hunger। কোনো কারণে রোগে বিভিন্ন এসে মারা গেলে হবে হচ্ছে, কিন্তু এখানে ডাইড ফ্রম হওয়ার কথা, যে অতিরিক্ত ক্ষুধায় মারা গেলে আমরা সাধারণত জানি ফ্রম বা হয়ে থাকে। এটা নিয়ে আমার একটু কনফিউশন মনে হচ্ছে যে ক্ষুধায় মারা গেলে কি হবে। আমরা জানি যে রোগে মারা গেলে সাধারণত অফ হয়। ওভার ইটিং হাঙ্গার, এই তো হাঙ্গার অতিরিক্ত কিছুতে মারা গেলে এটা ফরম হবে উত্তর। উত্তরটা ভুল আছে, হি ডাইড ফ্রম হাঙ্গার। এই যে এক নজরে আমি যখন একবার প্রশ্নটা দেখেছিলাম তখন মার্ক করে রেখেছিলাম যে প্রশ্নটা ভুল আছে, এটা ফ্রম হবে। দ্য ওয়ার্ড আর্মি ইজ কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন হলো? কালেকটিভ নাউন আমরা জানি যে কোনো কিছু সমষ্টি বোঝালে, সমষ্টি যে নাউন, কোনো কিছু সমষ্টি হলো কালেকটিভ নাউন। আর্মি যেমন সেনা বোঝাচ্ছে, সেনা হচ্ছে সেনাবাহিনী, মানে অসংখ্য সেনাদের সমষ্টি হচ্ছে সেনাবাহিনী, এই কারণে এটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে কোন বানানটি শুদ্ধ? সার্টেইনটি, এই ঘ নম্বর প্রশ্ন, এটি শুদ্ধ সার্টেইনটি। এগুলো বানান শুদ্ধ হচ্ছে প্র্যাকটিসের বিষয়, আপনি যত প্র্যাকটিস করবেন তত পারবেন। এই যে আমাদের অঙ্ক চলে এসেছে, আমরা অঙ্ক করব। পিতা ও এখানে একটু ভুল ছিল প্রশ্নে, ওটা আমরা ঠিক করেছি। পিতা ও 3 পুত্রের বয়সের গড়, মাতা ওই 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। মাতার বয়স 40 বছর হলে পিতার বয়স কত? এই প্রশ্নটা এমসিকিউ লিখিত সব পরীক্ষায় এসে থাকে। এটা আমি একটু শর্টকাটে ধরে নিব। পিতা ও 3 পুত্রের বয়সের গড়, আমরা পিতার বয়স যেহেতু বের করতে হবে, তাহলে পিতার বয়স আমরা এক্স ধরি, এবং 3 পুত্রের মোট বয়স আমরা ধরি হচ্ছে 3x, সরি 3y, মানে এক পুত্রের বয়স y ধরছি, আর যেহেতু 3 পুত্রের বয়স বোঝাচ্ছে তাহলে 3y। ওকে, এখন এটার যদি আমরা গড় বের করতে চাই তাহলে সবগুলো যোগ করে, কয়জন সদস্য এখানে? 4 জন, তাহলে 4 দ্বারা ভাগ। হ্যাঁ, এর পরবর্তীতে আমাদের প্রশ্নের মধ্যে আবার কি বোঝাচ্ছে যে মাতার বয়স দেওয়া আছে, মাতার বয়স আমরা 40 বছর ধরে নিলাম, আর 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 3y, সরি 40 বছর তো দেওয়া আছে, 3y, আর সদস্য হচ্ছে মাতা সহ 3 পুত্র 4 জন। এটা হলো, এবার আমাদের কি বলছে যে
পিতা ও 3 পুত্রের গড় মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। তাহলে মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি, মানে এর সাথে আরো যদি একটু আমরা যোগ করি তাহলে আমাদের প্রশ্ন মতো এটা ঠিক হবে যে পিতা ও 3 পুত্রের বয়সের যে গড় আমরা পেয়েছি ওইটা মাতার ও 3 পুত্রের বয়সের যে গড় তার থেকে আরো 2 বছর বেশি। এটা আমাদের সমীকরণ হয়ে গেল। এটা আমরা এখন করতে পারি x প্লাস 3y 8/4। উভয় পক্ষ থেকে আমরা 4 বিয়োগ করে পাই 3y, সরি উভয় পক্ষকে আমরা 4 দ্বারা গুণ করে পাই। হ্যাঁ, তার মনে মনে ধরে নিই যে এখানে 4 এখানে 4, তাহলে এই 4 4 কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 40 প্লাস 3y প্লাস 8। এটা হচ্ছে এমসিকিউতে আপনি এভাবে করলে খুব দ্রুত শর্টকাটে করতে পারবেন। এবার x সমান সমান আমরা লিখতে পারি যে 48 যোগ করলে 48, আর এই 3y যদি আমরা ওই পাশে নিই তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমাদের মূল অ্যান্সার হচ্ছে 48। এটাই হচ্ছে উত্তর। আমরা উত্তর পেয়ে গেলাম 48। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটির নিচের কোণটি হবে। তাহলে ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে আমরা একটা চিত্র এঁকে দেখি যে একটি ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটির নিচের কোণটি। এটা এরা সমবাহু দিছে। একটি ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে, তাহলে আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি এ বি সি, 3 কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। আমরা ত্রিভুজটা আঁকতে পারি, আমরা সমকোণী ত্রিভুজ আঁকি যেটা এ বি সি। তাহলে হচ্ছে এই যে কোণ, এই দুইটা কোণ, এই দুইটা কোণ 45 45 সমান সমান 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজ হলে আমাদের এই সূত্র পূরণ করে যে 45 প্লাস 45, যে একটি ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে, তাহলে একটি কোণ অপর দুটি কোণ, এই যে অপর দুটি কোণের সমান হলে, একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি হবে, ও সরি এখানে তাহলে এদের উত্তরটা ঠিক আছে, অপর দুটি কোণের সমান হলে। কিন্তু এখানে একটু প্রশ্নে কনফিউশন সৃষ্টি হয় যে অপর দুটি কোণের সমষ্টির যদি সমান হয়, অপর দুটি কোণের সমষ্টির সমান হলে হচ্ছে সমকোণ। হ্যাঁ, এখানে প্রশ্নে একটু ক্লিয়ার না। আবার যদি বলে যে 3টি কোণই সমান তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজ হয়। সমবাহু ত্রিভুজ হওয়ার সূত্র হচ্ছে প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হতে হবে, তাহলে একটি কোণ অপর দুটি কোণের মান সমান। এখানে আসলে একটু কনফিউশন আছে। দেখ যদি সমষ্টি বোঝাতে তাহলে হচ্ছে একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান, তাহলে সমকোণী ত্রিভুজ। আর একটি কোণ অপর দুটি কোণের সমান, সেক্ষেত্রে আমরা এটা সমবাহু ত্রিভুজ ধরতে পারি। কিন্তু এখানে ক্লিয়ার হয় না, এখানে বলা হচ্ছিল যে একটি কোণ মানে 3টি কোণই সমান, তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজ। এটা একটু ক্লিয়ার করলাম। পরবর্তী প্রশ্ন, একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে, এটা আমরা একটু এগিয়ে করার চেষ্টা করব। যে একটি বৃত্তের ব্যাস 4 ফুট, আমরা একটা বৃত্ত আঁকি যে একটি বৃত্তের ব্যাস 4 ফুট, আমাদের কেন্দ্র হতে পরিধির দূরত্ব বের করতে বলছে। আচ্ছা, বুঝতে পারছি দূরত্ব কত। এটা সহজ ভাবে এই যে আমরা এটাকে যদি ব্যাস চিন্তা করি, ব্যাস সমান সমান এই পুরোটা। হ্যাঁ,
বৃত্তের ব্যাস হচ্ছে সর্বোচ্চ যা। আরেকটা বিষয় জানলাম, এই পুরোটা হচ্ছে 4 ফুট, এই পুরোটা 4 ফুট। আমাদের বের করতে বলছে কেন্দ্র হতে পরিধির দূরত্ব। এই যে কেন্দ্র, এই কেন্দ্র হতে পরিধি মানে বৃত্তের আহ, শেষ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে পরিধির দূরত্ব। তাহলে 4/2 মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে উত্তর হবে আমাদের 2। তাহলে 2। আমাদের পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এখানে এই যে দশমিকের পরে যত বেশি ঘর পর্যন্ত সংখ্যা যাবে সেটা হচ্ছে তত ছোট, আর যত কম ঘর পর্যন্ত যাবে সেই সংখ্যাটি বড়। উত্তর হচ্ছে ক। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। আসলে এখনকার প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন সহ বেসিক যাদের খুব ভালো, তারাই এমসিকিউ পাস করবে, আর তারাই খুব সহজে এমসিকিউ পাস করতে পারে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, এর পরিসীমা কত? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, এর পরিসীমা কত? আগে আমাদেরকে এখানে আমরা করি যে আগে আমাদেরকে বের করে নিতে হবে যে এক্স ইকুয়াল টু রুট 900 যদি হয়, তাহলে এক্স এর মান হবে 30। হ্যাঁ, এর পরিসীমা কত? আমরা জানি 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে পরিসীমার দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে 4 বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমার দৈর্ঘ্য। তাহলে এক্স হচ্ছে 1 বাহু, এই যে এখানে আমরা চিত্রটা আঁকি, এই 30 হচ্ছে 1 বাহু, তাহলে এই 4 বাহুর দৈর্ঘ্যই হবে হচ্ছে 3×4 30 ইন্টু 4, 120 মিটার। আমাদের উত্তর হবে 120 মিটার। পরবর্তী প্রশ্ন, 20টি কলার মধ্যে 20% পচা হলে ভালো কলার সংখ্যা কত? 20টি কলার মধ্যে 20% পচা, তাহলে ভালো কলার সংখ্যা কত থাকবে? এখানে আমরা করি 20, 20, 20 এর 20%। হ্যাঁ, আমরা খাতায় এটা করে নিচ্ছি, সুবিধা হবে। 20, 20%। আমরা এখন কাটাকাটি করবো, 5, 4, তাহলে 20-এর থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাবো 16। তাহলে উত্তর হচ্ছে 16। এই যে 16টি আমাদের ভালো কলার সংখ্যা, 16টি। 28 নম্বর প্রশ্ন, 9, 0, 7, 8 এর গড় কত? এদের গড় আমাদের যোগ করতে হবে, সহজ, ভাগ 4, যেহেতু 4টি সংখ্যা, তাহলে যোগ করে আমাদের কত হবে? 24। 24কে 4 দ্বারা ভাগ করলে উত্তর 6। 1 ডজন কলার দাম 4 টাকা হলে 72টি কলার দাম কত? তাহলে 1 ডজন মানে 12টি কলার দাম 4 টাকা। এটা ঐকিক নিয়মের অঙ্ক, যে 1 ডজন সমান 12টি কলার দাম হচ্ছে 4 টাকা। অর্থাৎ একটি কলার দাম 4/12 এবং 72টি কলার দাম 24 টাকা। আমাদের উত্তর যে 24 টাকা। 32 নম্বর প্রশ্ন, এই যে এইখানে একটা ট্রিক্স আছে, অনেকে তো মাথা গরম হয়ে যাবে যে কি প্রশ্ন দিল রে ভাই, যে এত এত দশমিক এর সরল কিভাবে করবো, একদম মাথা আওলাই দেবে প্রথমে। কিন্তু একটু ঠান্ডা মাথায় যদি দেখা হয় যে এখানে একটা শূন্য আছে, এই শূন্য থাকলে যতই যাই থাকুক গুণ করলে অবশ্যই উত্তর হবে শূন্য। সহজ না? খুব মজা আসলে। একটু পরীক্ষার হলে তো অনেক মাথা গরম থাকে, একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে প্রিয় ভাই বোন।
আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? পাবনা। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। আর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানি সেটা হচ্ছে ইউরেনিয়াম ইউ 235। হ্যাঁ, এটাও প্রশ্ন এসে থাকে। 32 নম্বর প্রশ্ন, যে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। এটা এই যে গত শুক্রবার খাদ্য অধিদপ্তরের অফিস-সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় এসেছিল। সেইখানে অপশন এই উত্তরটা ছিল না। এটার যদি অর্ধেক করি 5:3 আসবে। সেখানে উত্তর ছিল না, সেখানে উত্তর ছিল হচ্ছে অন্যান্য দিয়ে 6:4, মানে সঠিক উত্তরটা ছিল না। এই জন্য হচ্ছে ওই প্রশ্নের মার্ক আশা করি সবাই পেয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? কাবাডি। একদম বাচ্চাদের প্রশ্ন, তাই না? জাতীয় খেলা কি কাবাডি? এবার fill in the gap. She dashed to the market and bought some eggs. She এখানে যেহেতু এখানে বুঝতে হবে যে কেন এখানে উত্তর হবে ওয়েন্ট। কেন ওয়েন্ট হলো? ওয়েন্ট হচ্ছে এখানে যে পাস্ট ফর্ম দেওয়া রয়েছে ভার্বের, এই কারণে এই ভার্বটাও হবে হচ্ছে পাস্ট ফর্ম। এবারে বাংলাদেশের সঙ্গে কোন দেশ সমূহের সীমান্ত রয়েছে? ভারত ও মিয়ানমার। এই প্রশ্নটা এই যে আবার রিপিট হয়েছে, খাদ্য অধিদপ্তর ওই অফিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষায় মুদ্রাক্ষরিক পরীক্ষায় এসেছে। তারপরে কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়? নেপালকে হিমালয় কন্যা বলা হয়। ক নম্বর উত্তর। 38 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি কোথায়? বেতবুনিয়া। প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি বেতবুনিয়া, এটা হচ্ছে রাঙামাটি জেলায়। তারপর পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ, শরীয়তপুর। তাহলে আশা করি প্রিয় ভাই বোন, আপনারা যদি একটু পড়াশোনার মধ্যে থাকে তাহলে 40টা প্রশ্নই আশা করি পারবেন। আর যারা এভারেজ নতুন পড়াশোনা শুরু করছেন, আপনাদের কয়টা হলো সেটা কমেন্টে জানাতে পারেন। তাও যারা পড়াশোনা করবেন আশা করি 30 প্লাস পারবেন। এরপরে আমাদের পরবর্তী পরীক্ষা সেট, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কম্পিউটার টাইপিস্ট। এটা 80টা প্রশ্ন আছে, 60 মার্ক। কম্পিউটার টাইপিস্ট পরীক্ষায় কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন সাধারণত এসে থাকে কয়েকটা, আমরা একটু দেখব। চলুন শুরু করি। এই যে প্রথমে বলতে না বলতে চলে এসেছে, কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে? প্রসেসর। এটা অনেকবার কমন প্রশ্ন। দৃঢ় সংকল্প এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এক কথার মানুষ, মানে দৃঢ় সংকল্প, এটা বাগধারার অর্থ এক কথার মানুষ, তার কথার নড়চড় হয় না। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, নিচে কোনটি শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে? দ্বিরথ। দ্বিরথ, দ্বিরথ মানে হচ্ছে হাতি। পূরক, পণ্যক, ভুজক, এগুলো হচ্ছে সাপ বোঝায়, সাপের সমার্থক শব্দ ভুজক, পণ্যক, দ্বিরথ। দ্বিরথ হচ্ছে হাতি। অভিরান শব্দের অর্থ সুন্দর, এটা বিগত সালের প্রশ্ন। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। পরবর্তী প্রশ্ন, অনেকে জ্যামিতি নিয়ে অনেক সমস্যা হয়। জ্যামিতির ক্ষেত্রে অবশ্যই চিত্র এঁকে এঁকে বুঝে বুঝে পড়বেন, তাহলে দীর্ঘদিন মনে থাকবে এবং বেসিক ক্লিয়ার হবে। আর তাহলে ভুলার সম্ভাবনা কম থাকবে। জ্যামিতি মানেই হচ্ছে চিত্র ভিত্তিক অঙ্ক। ওকে। অন্ধের যষ্টি হচ্ছে একমাত্র অবলম্বন
গা লাগা এর অর্থ কোনটি? মনোযোগ দেয়া। এই যে এটা একটু অনেকের না জানা থাকতে পারে যে গা লাগা শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দেয়া। অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দ। অনুসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দ, আর অব্যয় হচ্ছে এমন শব্দগুলো যেগুলো হচ্ছে বাক্যে ব্যবহৃত হলে সেগুলো আর পরিবর্তন হয় না, যেমন এবং, যে, অথবা, যেন। হ্যাঁ, এগুলোকে অনুসর্গ শব্দ বলে। এগুলো কখনো পরিবর্তন হয় না বাক্যের মধ্যে। আজীবনের চেহারা একই রকম, মানে এর কোনো যোগ বিয়োগ বা বিনাশ নেই। মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ। মানুষ হও বাক্যটিতে কি বোঝাচ্ছে? এখানে উপদেশ বোঝাচ্ছে। যেই মানুষ হও, যা বলা হয়নি, এক কথায় হবে অনুক্ত, যা বলা হয়নি অনুক্ত। বাংলাদেশের মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে? জাপান থেকে আমদানি করা হয়েছে। এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, এটাও বিগত সালে এসেছে। তারপরে সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশর। এটাও বিগত, মানে প্রায় এইসব, যেমন 13 গ্রেড থেকে 20তম গ্রেড, অথবা 10ম, 11, 12তম এবং 9ম গ্রেডে অনেক প্রশ্ন রিপিট হয়ে থাকে। শুধু বিসিএস সেক্টরটা আলাদা। সাম্প্রতিক যে 37তম বিসিএস হয়েছে সেখানে প্রশ্ন রিপিটের পরিমাণ খুব কম, খুব বেসিক লেভেল থেকে প্রশ্ন করা হয়েছে। এই জন্য আসলে আপনারা যখন পড়বেন অবশ্যই বেসিক বা বিস্তারিত জেনে পড়বেন। 12 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশর আমরা পড়ছি। ভয়ার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ ভয়, যকৃত। তারপরে ক্ষুধার্থ, শীতার্থ, যেগুলো সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীত, যকৃত। বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল শব্দটি কি বোঝাচ্ছে? ফুল বহুবচন হবে। কেন বহুবচন? কারণ ফুল হচ্ছে যেমন আমরা যদি বলি গোলাপ ফুল বা ফুল, যে ফুলই বলি না কেন, ফুল যে কোনো বহুবচন বোঝায়, মানে ফুলগুলো সমষ্টিকে বোঝায়, এই কারণে হচ্ছে বহুবচন। সারারাত বৃষ্টি ছিল বাক্যে সারারাত কোন কারকে কোন বিভক্তি? এই যে আমরা এর আগেও জেনেছি যে অধিকরণ কারকের ক্ষেত্রে যে স্থান, কাল, সময়, বিষয় যখন বোঝায় তখন হচ্ছে অধিকরণ কারক। এখানে সারারাত হচ্ছে সময় বুঝিয়েছে, সেই কারণে অধিকরণ কারক। যে সারারাত, যেহেতু এর সাথে কোনো বিভক্তি নাই, তাই অধিকরণের শূন্য বিভক্তি। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। আর সদস্য পদ পায় হচ্ছে 17 সেপ্টেম্বর 1974। কততম অধিবেশনে? 29তম অধিবেশনে। সরি, আমাদের ইসের চার্জ শেষ। কথা ক্লিয়ার শোনা হচ্ছে কিনা আমি একটু চেক করে দেখছি, একটু সময় দেবেন। ওরা আসলে একটু সাউন্ড চেক করতেছিলাম যে ঠিক আছে কিনা। আমাদের একটা স্পিকার অফ হয়ে গেছে, চার্জ শেষ। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? ইন্দু। শকুনি মামা শব্দের অর্থ কি? কুচক্রী মামা। এগুলো মুখস্থের বিষয়। লিঙ্গান্তর লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? ঢাকি। ঢাকি হচ্ছে পুরুষ, নিত্য পুরুষবাচক শব্দ, এটার পরিবর্তন হয় না। 21 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ইয়াং? ইয়াং এর নাউন ফর্ম হচ্ছে ইয়ুথ।
আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড হচ্ছে বিডিটি। এইখানে যে কনফিউশন মার্কে রাখছে, অনেকেরই কনফিউশন হতে পারে যে কোনটি উত্তর হবে। উত্তর হবে হচ্ছে বিডিটি কে, সরি, এই যে বিডিটি, এটা হচ্ছে উত্তর হবে। 23 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ একক, যদি দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ হয় তবে আয়তক্ষেত্রের পরিসীমা কত? এটা আমাদের একটু করতে হবে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ একক, এখানে দেওয়া আছে যে যদি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হয়। প্রস্থ আমরা x ধরি, দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, তাহলে 3x, কাজ শেষ। তাহলে ক্ষেত্রফল আমরা এটা গুণ করলে ক্ষেত্রফল পাবো ক্ষেত্রফল দিয়ে আছে আমাদের 48 বা 4x, x এর মান কত পেলাম, সরি আমাদের একটু ভুল হয়েছে, এখানে x স্কয়ার হবে 4 ষোলো 48, 4 ষোলো 48, অতএব x এর মান আমরা পাবো 4। তাহলে 4 হচ্ছে, এবার পরিসীমা বের করতে বলছে। পরিসীমার আমরা সূত্র জানি, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ x, এটা হচ্ছে পরিসীমার সূত্র হবে যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এর সমষ্টি ইন্টু সমষ্টির দ্বিগুণ হচ্ছে পরিসীমা। তাহলে আমরা মান বসাই পাই 4 প্লাস 3 32, আমাদের পরিসীমা হচ্ছে 32, এর উত্তর 32 একক পেয়েছি আমরা। আমাদের পরবর্তী প্রশ্ন, হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল এই যে সমষ্টি বোঝাচ্ছে, আমরা এই যে আগে পড়েছি যে কোনো কিছু সমষ্টি মানে সংখ্যার সমষ্টি যদি বোঝায় তখন হচ্ছে কালেকটিভ নাউন হয়। ইরাটম কি? পরবর্তী প্রশ্ন, ইরাটম কি? উন্নত জাতের ধান। এগুলো আসলে বিগত সালের প্রশ্ন। এবার তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত হবে? তিনটি ক্রমিক সংখ্যা আমাদের বের করে নিতে হবে আগে। এই তিনটি ক্রমিক সংখ্যা আমরা x ধরতে পারি, x প্লাস 1, এটা একটা ক্রমিক সংখ্যা, x প্লাস 2 সমান সমান হচ্ছে কত আছে 33, 3x প্লাস 3, 3। আমাদের হাতে সময় কম, তাই একটু দ্রুত শেষ করার চেষ্টা করছি। x এর মান, সরি এখানে এই যে এটা বিয়োগ হবে 3, তাহলে থাকবে হচ্ছে 30, x এর মান 10, তাহলে আমাদের সংখ্যাগুলো হবে হচ্ছে 10 ইন্টু 11 ইন্টু 12, এটাই হবে। তাহলে আমরা গুণ করলে কত উত্তর পাবো? আমরা গুণ করলে পাবো হচ্ছে 1320। এইভাবে আপনারা আগে গুণ করতে পারেন যে 11 12 হচ্ছে 132, এর সাথে 10 গুণ করলে এই যে 1320, এইভাবে আপনারা করতে পারেন। পরবর্তী প্রশ্ন, কোনটি অস্থায়ী মেমরি? র্যাম কে অস্থায়ী মেমরি বলা হয়, আর রোম হচ্ছে স্থায়ী মেমরি। রোমকে ইংলিশে নন ভোলাটাইল মেমরি বলা হয়। এটাও এসে থাকে যে নন ভোলাটাইল মেমরি কোনটি, রোম, আর র্যাম হচ্ছে ভোলাটাইল মেমরি মানে অস্থায়ী। এই বেসিক জিনিসগুলো আসলে আপনাদের জানতে হবে কম্পিউটার অপারেটর পরীক্ষা বা কম্পিউটার পদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে।
ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, একটি নৌকায় নদীর স্রোতে অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। নৌকার প্রকৃত গতি ঘন্টায় 5 কিলোমিটার হলে ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? নৌকার প্রকৃত গতি ঘন্টায় 5 কিলোমিটার হলে ফিরে আসার সময় নৌকার কত ঘন্টা সময় লাগবে? তাহলে আমাদের আগে অনুকূল গতি বের করতে হবে। যেহেতু অনুকূলে 21 কিলোমিটার যায় হচ্ছে 3 ঘন্টায়। এই যে আমরা গতির সূত্র অনুযায়ী জানি যে মোট অতিক্রান্ত দূরত্ব 21, মোট অতিক্রান্ত দূরত্ব আর সময় দ্বারা ভাগ করলে গতিবেগ পাওয়া যায়। তাহলে 7 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে অনুকূল গতিবেগ। এইখান থেকে দেয়া আছে যে নৌকার প্রকৃত গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যেটা আমরা বিয়োগ করে পেলাম এটা হচ্ছে স্রোতের গতিবেগ। হ্যাঁ, আবার আমরা জানি প্রতিকূল গতিবেগ হচ্ছে x মাইনাস ওয়াই। যদি ধরি এই x হচ্ছে 5 নৌকার গতিবেগ, y হচ্ছে স্রোতের গতিবেগ, 2 পাবো হচ্ছে 3। হ্যাঁ, এই 3 হচ্ছে প্রতিকূল গতিবেগ। আমি একটু শর্টকাট করছি, ইনশাল্লাহ ভবিষ্যতে যখন লিখিত পরীক্ষার প্রশ্ন সলভ করবো তখন বিস্তারিত লিখে করবো। সময় স্বল্পতার কারণে শর্টকাট করছি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তাহলে আমরা পেলাম হচ্ছে প্রতিকূল গতিবেগ 3 কিলোমিটার। আমাদের প্রশ্নে চেয়েছে নৌকাটি কত ঘন্টা সময় লাগবে। তাহলে 21 কিলোমিটার আমরা যদি মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 21 দ্বারা আবার 3 দ্বারা ভাগ করি তাহলে উত্তর হবে 7। হ্যাঁ, এগুলো বেসিক। এই যে 21 মোট অতিক্রান্ত দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে সময় পাওয়া যায়। আমরা যদি একটু লিখি যে আমাদের মূল সূত্র হচ্ছে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। আমাদের সময় নির্ণয় করতে হলে সূত্রের দ্বারাই দূরত্ব ভাগ বেগ, এটা হচ্ছে আমাদের সূত্র দ্বারাই। হ্যাঁ, সেই সূত্র অনুযায়ী আমরা উত্তর পেয়েছি 7। 29 নম্বর প্রশ্ন, fill in the gap. He blessed them from his heart. সে তার হৃদয় থেকে দোয়া করেছিল। ভুল করা মানুষের স্বভাব। ট্রান্সলেশন এসে থেকে বিগত, আর এটা কমন ট্রান্সলেশন। টু এরর ইজ হিউম্যান। উত্তর বোল্ট ফ্রম দ্য ব্লু কথাটির অর্থ কি? বিনা মেঘে বজ্রপাত। এই যে আরেকটি অঙ্ক, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? এটা আমরা একটু করে নেব। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 3, তাদের বয়সের অনুপাত যেহেতু দেওয়া আছে তাহলে আমরা অনুপাতকে আমরা এভাবে ধরে নেব যে পিতার বয়স 7x, পুত্রের বয়স 3x। এবার তাদের বয়সের সমষ্টি হচ্ছে 7, আমরা x এর মান পেয়ে যাব 60। আমরা x এর মান পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে কার বয়স কত? 642। এটা হচ্ছে পিতার বয়স, 642 পিতার বয়স। 3×6=18, এটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? তাহলে 12 বিয়োগ করবো 30, আর 12 বিয়োগ করলে থাকে 6। তাহলে অনুপাত থাকে হচ্ছে 6 যদি ভাগ করি 5:1। এটা হচ্ছে আমাদের উত্তর, 5:1। এইভাবে দ্রুত করতে পারেন আপনার অঙ্ক। পরবর্তী প্রশ্ন, পিপল ফরগেট দেয়ার রুটস। হোয়াট ডাজ রুট মিন? ফরগেট দেয়ার রুটস মানে তাদের মূলকে ভুলে যায়। তাহলে উত্তর হবে প্লেস অফ বার্থ অ্যান্ড সারাউন্ডিং। 25 নম্বর প্রশ্ন, দ্য গার্ল ড্যাশ ইজ ওয়ারিং এ রেড ড্রেস ইজ মাই সিস্টার। দ্য গার্লকে এখানে যেহেতু কোনো ব্যক্তিকে বোঝাইছে তাহলে উত্তর হবে হু, আর যদি কোনো বস্তুকে বোঝাতো তাহলে হুইচ হতো। তাহলে দ্য গার্ল হু, যে লাল জামাটি পরেছে সেটা হয় আমার বোনের। এর অর্থ, তোমরা যখন ইংলিশ পড়বেন তখন অর্থ সহকারে পড়বেন।
তারপরে যে কম্পিউটার সম্পর্কিত আরেকটি কমন প্রশ্ন, ডাব্লিউডাব্লিউ এর পূর্ণ নাম লিখুন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঘ নম্বর আমাদের উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালে কত তারিখ দায়িত্ব গ্রহণ করেন? 8 আগস্ট। এগুলো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার, এর থেকে অনেক প্রশ্ন এসে থাকে বিগত সালে। এই সেক্টরগুলো আসলে বিস্তারিত আমাদের জানা উচিত। আরেকটি অঙ্ক, যে একটি সংখ্যা 301 হলে যত বড় এটা হতে হবে। 301 হতে যত বড়, 381 হতে তত ছোট। এটা আমরা এখানেই করতে পারি, যে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে উত্তর পাওয়া যায়। তাহলে ভাগ করলে উত্তর আসবে 341। এটা শর্টকাট টেকনিক। ব্রিং টু লাইট কথাটির অর্থ প্রকাশ পাওয়া। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি হবে 360 ডিগ্রি। এই যে আপনারা এভাবে ত্রিভুজটি আগে এঁকে বোঝার চেষ্টা করবেন। এই যে 2 পাশে আমরা বর্ধিত করলাম, এই যে যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হচ্ছে, এই বহিস্থ কোণগুলোর 3টি সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। মানে বহিস্থ কোণ 120 ডিগ্রি করে, প্রতিটির বহিস্থ কোণ 120 ডিগ্রি করে বাড়বে, তাহলে 120 into 360 ডিগ্রি। Choose the correct spelled word. সুনামি। এটা আসলে প্রশ্ন। Change the voice. They were flying kites. এই যে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমরা বলেছিলাম, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে, এটা আমরা অবজেক্ট ধরে নিই, অবজেক্ট প্লাস ইউএক্স, বিং হবে সূত্রের V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটাকে আমরা সাবজেক্ট ধরে নিই, এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা মূল ভার্ব, এটা আমাদের অবজেক্ট। এইভাবে আপনারা ধরে এই সূত্রে আপনারা বসান, তাহলে উত্তর হবে কাইটস ওয়্যার বিং ফ্লোন বাই দেম। তারপর ডু ইউ নো দেম বাক্যটির প্যাসিভ ফর্ম কোনটি? এই যে এটা হচ্ছে প্যাসিভ ফর্মের নিয়ম অনুযায়ী ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ফর্মের রুলস হবে অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস V3। এখানে যদি নো না থাকতো তাহলে বাই হতো, যেহেতু নো আছে সেই ক্ষেত্রে টু হবে। সাবজেক্ট কোশ্চেন মার্ক, আর অবশ্যই প্যাসিভ ভয়েসের ইন্টারোগেটিভ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কোশ্চেন মার্ক দিতে হবে। এই সূত্র অনুযায়ী আর দেন নন টু ইউ হবে। পরবর্তী প্রশ্ন, পানিভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতিটি অর্ধেকের পানি ভর্তি হলে তার ওজন 7 কেজি, খালি বালতির ওজন কত? এখানে যে শর্টকাট একটু বোঝাই দিই, যে পানি ভর্তি বালতির ওজন হচ্ছে 12 কেজি। এখান থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই, যে বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি, তাহলে থাকে হচ্ছে 5। এই 5 কেজি হচ্ছে পানির ওজন, এটাকে আমরা 2 দ্বারা গুণ করলে হলো হচ্ছে 10। এখন এই 12 থেকে 10 যদি আমরা বিয়োগ করি, তাহলে হবে হচ্ছে আমরা বালতির ওজন পেয়ে যাবো, এই যে 2 কেজি। একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? এই যে এটা আমাদেরকে এইভাবে করতে হবে, একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে, আমরা একটু খাতায় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে একটি কোণ x ধরে নিলাম, আর পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে সমান সমান একটি কোণ অপর কোণের, কি বলছে, একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? এটা যেহেতু মান দেয়াই আছে, তাহলে আমরা এভাবে করতে পারি, যে আমরা
পুরো কোণ সমান জানি যে দুটি কোণের মান সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, তাহলে একটি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে অপর কোণ হবে 60 ডিগ্রি। এভাবে আমরা খুব সহজে বের করতে পারি। আমাদের পরবর্তী প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে x এর মান কত? এটা এই যে খুব সহজ একটা অঙ্ক, এটা আমাদের যোগ বিয়োগ করলেই অঙ্কের মান বেরিয়ে যাবে। x এর মান আমরা এভাবে বের করতে পারি যে 5 7 আমরা যদি ধরি এইভাবে যে x এর মান 7, এটা মান 5, 5 7 12, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2, এটা হচ্ছে শর্টকাট টেকনিক যে 2 হয়, তাহলে 5 7 গুণ করলে উত্তর হবে 35। আমাদের পরবর্তী প্রশ্ন 43 নম্বর, দুটি সংখ্যার লসাগু 75 এবং গসাগু 5, একটি সংখ্যার দ্বিগুণ 30 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি যে 25 হবে আমাদের কিভাবে হলো যে আমরা জানি দুটি সংখ্যার লসাগু গুণফল অপর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে একটি সংখ্যা দিয়ে আছে 30, ঠিক আছে, দুটি সংখ্যার লসাগু 75 এবং গসাগু 5, যে একটি সংখ্যার দ্বিগুণ হচ্ছে 30, তাহলে একটি সংখ্যার দ্বিগুণ 30, তাহলে দ্বিগুণ 30 হলে অর্ধেক হবে 5 15, 5 75 25, এটা হচ্ছে আমাদের। তাহলে মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কি? দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, সংখ্যাটি কত? একটি সংখ্যার অর্ধেক, তাহলে একটি সংখ্যার অর্ধেক 2, তার 1/3 চেয়ে 17 বেশি, 1/3 চেয়ে 17 বেশি, তাহলে সংখ্যাটি কত? একটি সংখ্যা আমরা x ধরছি, এটাকে আমরা এভাবে করে দেখতে পারি, আসলে হবে হচ্ছে 6 3x minus 2x 17, অতএব x equal to 17 into 6 102, 102 হবে আমাদের উত্তর। ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। এই দেখেন এইখানে এই যে আমি বলেছিলাম যে একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে, এই যে সমষ্টি কথাটা মনে হয় আগের অঙ্কে মিসিং ছিল, সমষ্টির সমান হলে সমকোণী ত্রিভুজ হবে। 50 নম্বর প্রশ্ন, চুজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স। এখানে সঠিক রিসেন্টলি থাকলে আমরা জানি যে রিসেন্টলি লেটলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেই রাইট ফর্ম অফ ভার্বের রুলস অনুযায়ী উত্তর হবে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। 51 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপ, দিস ইজ দ্য প্লেগ্রাউন্ড, ফুটবল ম্যাচ উইল বি হেল্ড। এখানে কি বোঝাচ্ছে? দিস ইজ দ্য প্লেগ্রাউন্ড, যেখানে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, তাহলে হোয়ার হবে, যেখানে বোঝানোর ক্ষেত্রে হোয়ার হবে। একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? 4 গুণ হবে। ব্যাস যত গুণ হবে, যদি 3 গুণ হতো তাহলে 9 গুণ হতো, 4 গুণ হলে 16 গুণ হবে, মানে ব্যাস যাই হবে তার স্কোয়ার হবে ক্ষেত্রফল। এটা শর্টকাট টেকনিক। তারপরে দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13 হলো ছোট সংখ্যাটি কত? দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13, তাহলে 14 আর 1, তাহলে ছোট সংখ্যা 1, আমরা এটাকে যদি 14 ধরি, এটাকে 1 ধরলে যোগ করলে 15 বিয়োগ করলে 13, উত্তর 1। তাহলে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত? x টাকার 4% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা। হ্যাঁ, তাহলে আমাদের মুনাফার সূত্র অনুযায়ী I equal to P N R, এই সূত্র অনুযায়ী যদি আমরা বসাই, আমাদের এই আসল বের করতে বলছে, তাহলে এখানে x হচ্ছে মুনাফা, এই দুটো যদি নিচে হয় সময় হচ্ছে 4 বছর, আমাদের সূত্র এটা ভাগ হয়ে যে 100 থাকে, আর আর হচ্ছে মুনাফার হার সেই 100, তাহলে 100 উপরে চলে যাবে আর নিচে x,
এক্স এক্স কাটা 25, উত্তর হবে গ 25। 250 টাকা শতকরা কত সমান 10 টাকা? তাহলে 250 টাকার শতকরা কত সমান 10 টাকা? তাহলে 250 টাকার x% সমান 10 টাকা। হ্যাঁ, তাহলে এটাকে আমরা খাতায় একটু লেখা সুবিধা হবে। 250 ইন্টু x% সমান 10, তাহলে x%, এই 100টা আমরা উপরে নিতে হবে। উত্তর হবে আমাদের 4%। 4% উত্তর। পরবর্তী প্রশ্ন 56 নম্বর। দিস ইজ এ ভেরি পিসফুল প্লেস, চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের হট এ পিসফুল প্লেস দিস ইজ হবে। এই গ নম্বর হওয়ার কারণ হচ্ছে এই যে এ আছে, এ থাকলে অবশ্যই হট হবে। হোয়াট হবে। 3, 6, 11, 18, 27 এর পরের সংখ্যাটি কত? 38 হবে। কেন? এখানে যে পার্থক্য আছে, যে পার্থক্য 3, 5, 7, তাহলে 3, এখানে এই যে এটা একটু দেখবেন, 3 এর পার্থক্য 5, এর পার্থক্য 7, 7 পরে আসছে হচ্ছে 9, 9 পরে আসবে হচ্ছে 11, তাহলে 38 আর 11 মানে 2 করে গ্যাপ বাড়ছে, তাহলে 38 আর 11 উত্তর হবে 27 আর 11 38। এইভাবে আপনারা অঙ্কগুলো করবেন। এগুলো হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি প্রশ্ন। তারপরে 100 এর y⁻0 এর মান কত? আমরা y⁻0 এর মান হচ্ছে 1, উত্তর হবে 100। যে অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করে যে এর এক কথায় প্রকাশ করো অবিমিশ্রকারী। একটি কলম, 7 নম্বর প্রশ্ন, একটি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? 10 টাকা। উত্তর হবে 10%। 11 টাকায় বিক্রি করলে হচ্ছে 10% লাভ হয়। এটাই আছে যে আমাদের ক্রয় মূল্য বের করতে পারছে, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হবে 110, ক্রয় মূল্য হবে 100 টাকা, তাহলে 1 টাকায় ক্রয় মূল্য হবে 100 ভাগ 110। হ্যাঁ, আর তাহলে 11 টাকায় ক্রয় মূল্য হবে এই যে এটাতে হবে 10, উত্তর হচ্ছে 10। পরবর্তী প্রশ্ন, লিনাক্স কি? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম লিনাক্স সহ আরও আছে উইন্ডোজ। দেখ, এখন একটু ব্যাখ্যা করার সময় কম, এই জন্য দ্রুত শেষ করছি। স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস, যত শীঘ্রই তত ভালো। বাক্যটি ইংরেজি অনুবাদ। দ্য স্নোনার দ্য বেটার। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। এই যে বলতে বলতে চলে এসেছে। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। শুরু থেকে যারা ভিডিওতে দেখবেন যে এর আগের যে সেট প্রশ্ন, এই প্রশ্নে এটা ছিল যে তখন বলেছিলাম যে এশিয়া ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ, বলতে বলতে চলে এসেছে। তার মঙ্গল হোক, এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক। তার মঙ্গল হোক অনুজ্ঞাসূচক বাক্য। বাংলাদেশের সর্বপ্রথম কোন সংস্থা সদস্য পদ লাভ করে? কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে। এর আগে যখন আমি একবার শুধু রিডিং করার মতো প্রশ্নটা এক নজর দেখেছিলাম, তখন এটা লিখে রেখেছি। বোগালক কোন জেলায় অবস্থিত? বান্দরবান জেলায়। ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। এখানে আমরা কর্মকারক কিভাবে চিনব? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। তাহলে কাকে ডাকো? ডাক্তারকে ডাকো কর্মে। আর যেহেতু ডাক্তার এর পরে কোনো বিভক্তি নেই, তাই শূন্য, কর্মে শূন্য। হুইচ ইজ প্লুরাল ফর্ম অফ মাউস? মাউসের প্লুরাল ফর্ম মাইস। ৭০ নম্বর প্রশ্ন, তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? সাধু রীতিতে। তৎসম শব্দের ব্যবহার সাধু রীতিতে বেশি।
চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত মুসলিম উপজাতির নাম উইঘুর। সাগরকন্যা বাংলাদেশের। এগুলো বিগত সালের প্রশ্ন। এগুলো আসলে আপনারা যখন জব সলিউশন বা বিসিএস এর প্রশ্ন সলভ করুন তখন প্রাইমারি এবং এনটিআরসি সব একই প্রশ্ন ঘুরে ফিরেই প্রশ্ন এসে থাকে। সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম? কুয়াকাটা। স্পেনের রাজধানীর নাম কি? মাদ্রিদ। 14 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপ। এ রিচ ম্যান পারচেজড এ জুয়েলারি স্টার্নিং। এই যে স্টার্নিং, এটা এর অর্থ হচ্ছে বিউটিফুল। বিউটিফুল, স্টার্নিং অর্থ বিউটিফুল। এ রিচ ম্যান পারচেজড এ বিউটিফুল জুয়েলারি। এই স্টার্নিংটা এই যে বলেছিলাম যে খাদ্য অধিদপ্তরের অফিসার কাম কম্পিউটার পরীক্ষায় মুদ্রাক্ষরিক পরীক্ষায় এসেছিল যে স্টার্নিং অর্থ কি। যে পারস্যের বর্তমান নাম কি? ইরান। চাঁদ কোন প্রকার শব্দ? তদ্ভব শব্দ। চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। আমরা শেষের দিকে চলে এসেছি। আন্তর্জাতিক পরিবেশ দিবস 5 জুন। এগুলো কমন প্রশ্ন, এগুলো বিগত সালে এসে থাকে। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধূমকেতু। সিঙ্গুলার ফর্ম অফ ডাটাম। এই ডাটাম, আম থাকলে আম জাতীয় যতগুলো শব্দ আছে আহ, সেগুলোর প্লুরাল করতে গেলে এ হবে শেষে। তারপরে জেন্টেল। জেন্টেল মানে নম্র ভদ্র। এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ হচ্ছে রুট। আজকে আমাদের মত আহ, আজকের মতো এ পর্যন্তই শেষ আমাদের। তাহলে টোটাল 80 এবং 40, 120টা প্রশ্ন সলভ করলাম আমরা। প্রায় 1 ঘন্টার একটু বেশি সময় নিয়েছি। আসলে একটু বিস্তারিত বোঝাতে গেলে সময় লাগে। যাকে এতক্ষণ ধৈর্য সহকারে যারা ছিলেন বা ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি চেষ্টা করছি যে আমার মাধ্যমে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমিও মনের দিক থেকে খুব শান্তি পাবো, সেই চেষ্টাই করছি। আর এর পাশাপাশি আমারও নিজের চর্চা হয়ে যাচ্ছে। আপনাদেরকে যে টেকনিকগুলো বললাম, যে এমসিকিউ পাস করার ক্ষেত্রে অবশ্যই বিগত সালের প্রশ্ন সলভ করার কোনো বিকল্প নাই। বিশেষ করে বিসিএস, বিভিন্ন মন্ত্রণালয় 2025 সাল থেকে 10 সাল পর্যন্ত যত চাকরি পরীক্ষা এসেছে সবগুলো, এবং নিবন্ধন এনটিআরসি যেটাকে বলে প্রাইমারি, এগুলো সমাধান করবেন ইনশাল্লাহ। উম, আপনারা বুঝতে পারবেন যে নিজেদের দুর্বলতা কোথায়। আর প্রতিটা টপিক বাংলা, ইংরেজি, অঙ্ক বেসিক ধরে ধরে আপনারা পড়বেন। গলার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।